আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি নরে ইশক। লিখেছেন তুরাঙ্গানা। পর্ব সংখ্যা 18। ঘড়ি কাটার সময় ঠিক 11:53। 12টা বেজে নতুন দিনের সূচনা হতে আর মাত্র 7 মিনিট বাকি। সারাদিনের ব্যস্ততার শেষে শুইন সবেমাত্র একটি আরামদায়ক সাদা গাউন পরে শুয়েছে। এর মধ্যে হঠাৎ দরজায় ঠকঠক শব্দ তার ঘুম ভাঙে। এক প্রকার হকচকে উঠে সে বসে পড়ে। বিছানায় হাতে চশমাটা খুঁজে নিয়ে দ্রুত দরজার দিকে এগিয়ে যায়। চশমাটা পড়তে পড়তেই সে ঘুম জড়ানো গলায় উদ্বিগ্ন স্বরে জিজ্ঞেস করল, কে? কোনো সাড়া শব্দ মিলল না। এক মুহূর্তের জন্য অন্তরাত্মার অচিরে কেঁপে উঠতেই সে কিঞ্চিত শুকনো ঢোক গেলে পেছনে ফিরে তাকিয়ে দেখে বারান্দার পর্দাগুলো রাতের শীতল হাওয়ায় উড়ছে, যা তার ভীত মনকে সহসায় আরও ভীত করে তোলে। তবে পরক্ষণে সে ভাবে এবার একটু অতিরিক্ত হয়ে যাচ্ছে। এত বড় বাড়ি, হিসেব ছাড়া গার্ড এলেও নিশ্চিত কেউ প্রয়োজনই এসেছে। বাইরের লোক তো আসতে যাবে না, কিন্তু প্রতিবার এভাবে ভয় পেয়ে যাওয়ার বিষয়টা প্রচণ্ড বিরক্তিকর। যথারীতি সে দরজা খুলে দেখে কে দাঁড়িয়ে। সামনে কোনো ভূত থাকলে সে ততটা বোধহয় ভয় পেত না যতটা ভয় সে এই কেকের হুটহাট আগমনে পায়। পার্টিতে পরা সেই একটা সাদা শার্ট, কালো কোট প্যান্ট হাজির হয়েছে। চোখে মুখে চিরচেনা সেই একটা তীক্ষ্ণ গম্ভীর্য। শুন ইতস্তত হলো কেকের এই চাউনিতে। দরজা খুলে দেরি করেছে বলে সে কি এবার তাকিয়ে আছে এভাবে? শুন কিছু বলতে যাবে তার আগে কেকের রুমের ভেতর দুপা এগিয়ে আচমকা থেমে যায়। পরক্ষণে গম্ভীর গলায় বলে, মে আই কাম ইন? শুন কিছু বলে না। আর নতুন কি? ঘরের ভেতরে 2 কদম ঢোকার পর তার হুঁশ হয় অনুমতি নেবার। শুন সোজা সাপটা স্বরে জিজ্ঞেস করল, না ঘুমিয়ে এভাবে নিশাচরের মতো আমার কাছে আসবার কারণ কি? শুনে কথা কেকে বুড়ো কুচকে গেলেও সে তাকে আর জবাব দেওয়ার প্রয়োজন বোধ করল না। উল্টো পা দিয়ে পেছনের দরজাটা ঠেলে দিয়ে পকেট থেকে আচমকা কিছু একটা বের করলো। হঠাৎ কাঁচা মোচার শব্দে শুন কপালটায় কিঞ্চিত কুচকে গেল। এই বেটা কি বের করছে? এর মধ্যে সে একটা প্যাকেট জাতীয় ছোট মাফিন কেক বের করে শুনে হাতে দিল। পুরো ঘরটা কেবল তার বেডের পাশে ল্যাম্পলাইটের আবছা আলোয় আলোকিত। যথারীতি শুইন বুড়ো কুচকি জিনিসটা দেখার পর কেকের উদ্দেশ্যে অবাক স্বরে জিজ্ঞেস করল, এসব কি? চুপচাপ প্যাকেটটা খোল। কেকের সোজা সাপটা কথা। সে কেবল মাফিন কেকের প্যাকেট বের করেই থেমে থাকেনি, বরং প্যান্টের পকেট হতে হাতড়ে একটা লাইটার আর একটা ছোট্ট একটা 2 ইঞ্চির সমান ক্যান্ডেল বের করলো। এদিকে শুইন আর এক কদমও দেরি করলো না প্যাকেট খুলতে। নিমিষে প্যাকেট হতে বের হলো একটা সাদামাটা মাফিন কেক। খুব বেশি হলে এটা সাধারণ একটা ব্র্যান্ডের 10 টাকা দামের একটা মাফিন কেক। শুনে মাথা এবার কাজ করছে না। এই বাড়ির লোকগুলো সব এমন অদ্ভুত কেন? নাকি সে নিজেই অদ্ভুত? এদিকে কেকে শুনের হাতের আঙ্গুলের ডগায় ধরে থাকা কেকটার উপর ক্যান্ডেলটা জোরে সোরে বসিয়ে দিল। নিজের হাত ঘড়ির দিকে তাকালো। কিছুক্ষণ ধরে সময়টা পর্যবেক্ষণ করার পর সে লাইটারটা জ্বালিয়ে ক্যান্ডেলে আগুন ধরালো। শুইন কিছু বলবে না, জানে বললেও লাভ নেই। সোজা উত্তর তো সে পাবে না। শুনে এমন ধ্যান ভাবনার মাঝেই কেকে তার পুরোপুরি রূপে চমকে দিয়ে বলে উঠল, হ্যাপি বার্থডে মাই প্রিন্সেস। সেই চিরচেনা গম্ভীর্যের শীতল কণ্ঠস্বর, অথচ হঠাৎ এই 3 শব্দের বাক্যতে শুনে রীতিমতো স্তম্ভিত। শুনে বিস্ময় বিহম্বল চোখে তারার তখন কেবল মোমবাতির কম্পনের শিখার প্রতিফলিত হচ্ছে। কেকের সেই চিরচেনা গম্ভীর স্বরে প্রিন্সেস সম্বোধনটি মোটেও প্রত্যাশিত নয়। নিজের জন্মদিনের কথা সে নিজে ভুলে গিয়েছিল। আজ তার 18 পেরিয়ে 19-এ পদার্পণ হলো। অথচ এই মানুষটা যাকে সে বরাবরই ধরাছোঁয়ার বাইরে এক রহস্যময় ব্যক্তিত্ব ভেবে এসেছে, সে ঠিকই ঘড়ি কাটার সময় মেপে হাজির হয়েছে। নীলচে দৃষ্টিতে জমে থাকা একরাশ বিস্ময় নিয়ে শুন কেকের নির্লিপ্ত চোখের দিকে তাকিয়ে রইল। আজ এই তীক্ষ্ণ গম্ভীর চোখ জোরে এক অদ্ভুত গভীরতা খুঁজে পেল। কেকে তাকে পলকের নির্লিপ্ত দৃষ্টিতে কিছুক্ষণ পর্যবেক্ষণ করে চোখের ইশারা মোমবাতিটি নিভিয়ে ফেলতে বলল। শুইন আচ্ছানত মনে আলতো করে ফু দিয়ে মোমবাতির শিখাটা নিভিয়ে দিল। পরক্ষণে ঘরের সেই মায়াবী আলোয় আলোকিত ধোঁয়ায় একটি সরু রেখা কুণ্ডলি পাকিয়ে শূন্যে মিলিয়ে গেল। সেই অন্ধকার রেশ কাটতে না কাটতেই কেকে অদ্ভুত এক কাণ্ড ঘটিয়ে বসল। তার হাত থেকে ছোট্ট মাপের কেকটা এক প্রকার ছো মেরে নিয়ে সোজা মুখে পুরে দেয়।
সুইন অবাক দৃষ্টিতে তার দিকে চেয়ে থাকে। কেকটা যদি এভাবে খাওয়ার ছিল তবে রাতের বেলা এত কাহিনী করার কী প্রয়োজন ছিল? আর তার চেয়েও বড় কথা, আজ জন্মদিনটা কি তার নাকি কেকের? কেকের নির্বিকার ভঙ্গিতে খাওয়া শেষ করে হাত ঝাড়ল। যদি মুখে অন্তরণে কিছু অবশিষ্ট রয়ে গিয়েছে কিনা তা অনিশ্চিত। কেকের নিষ্পাত গুরুগম্ভীর গলায় জিজ্ঞেস করল, গিফট লাগবে প্রিন্সেস? সুইন কেবল চোখ পিটপিট করে তাকিয়ে রইল। উত্তরে অপেক্ষা না করে কেকে 2 পা এগিয়ে এলো। আশঙ্কিকভাবে সুইনের কোমর পেঁচিয়ে ধরে নিজের দিকে এক হ্যাঁচকা টানে তাকে কাছে টেনে নিল। এই ঘনিষ্ঠতা নতুন নয়, কিন্তু আজকের অনুভূতি যেন সম্পূর্ণ আলাদা। সুইনের ডান হাতটা অজান্তেই কেকের বুকের বাঁ পাশে আশ্রয় নিল। সেখানে হৃৎপিণ্ড ধুকপুকানি কি অনুভূত হচ্ছে সুইন জানে না। তার মস্তিষ্ক ক্রমাগত শূন্য হয়ে যাচ্ছে। কেকে তার সেই নিগ্র চাহনিতে সুইনকে পর্যবেক্ষণ করতে লাগলো। আর ওই তীক্ষ্ণ শীতল চোখ জোড়া চোখ রেখে সুইনের হৃদস্পন্দন তখন দ্রুত গতিতে ছুটছে। উচ্চতার পার্থক্যে কারণে তার মাথা তুলে তাকাতে হচ্ছিল, অথচ সে নজর সরে নেওয়ার সাহসটুকু সঞ্চয় করতে পারল না। এ কেমন দহন, এ কেমন অনুভূতি? কই, এর আগে তো হয়নি কখনো। কেকে ধীর লয়ে সুইনের হাতটি নিজের হাতের মুঠোয় নিল। তার পরানো আংটিটি বৃদ্ধ আঙ্গুলের দিকে নেড়েচেড়ে দেখতে দেখতে সে যেন কোনো গভীর ধ্যানে মগ্ন হলো। এরপর হঠাৎই সুইনের আঙ্গুলের রিংটা বরাবর ঠোঁটে স্পর্শ করে একটি গাঢ় ও তপ্ত চুমু এঁকে দিল। তার অষ্টদয় হতে অস্পষ্ট স্বরে উচ্চারিত হলো একটি শব্দ, ওয়াইফি। এক অজানা শিহরণে সুইন কেঁপে উঠল। তার সমস্ত প্রতিরোধ যেন মোমের মতো গলে গিয়ে কেকে বাহুডোরে নুয়ে পড়ল। কেকে তাকে আরও দীর্ঘভাবে নিজের অস্তিত্বের সাথে মিশিয়ে নিল। তার মোহময় দৃষ্টি এবার নিবদ্ধ হলো সুইনের গোলাপি অস্ত্রধরে। ও যেন একে তৃষ্ণাত্মক শিকারীর আহ্বান। কেকে আনমনে বলে উঠল, ক্যান আই ইট ইউর লিপস হানি? সুইন চকিত স্তম্ভিত হলো। সম্মতির অপেক্ষা না করে কেকে ডান হাতের সুইনের গিরিবার ও ঘাড় শক্ত করে আঁকড়ে ধরল। অন্য হাতে দৃঢ়তা প্রয়োগ করল। সুইনে আরও নিজের কাছে টেনে নিল নিজের। পরক্ষণে পৃথিবীর সমস্ত স্তম্ভতা চিরে দিয়ে সে নিজের অস্ত্রধর মিলিয়ে দিল সুইনের অধরে। সুইন যেন এক লহমায় হারিয়ে গেল কেকের অস্তিত্বের গহীনে। এমন নিবিড় ও তপ্ত স্পর্শ এর আগে কখনোই অনুভূত হয়নি তার। এই মুহূর্তে সমস্ত অনুভূতি যেন তার ভাবনার অগোচরেই ছিল। এক অচল আবেশে নিজের সম্পূর্ণরূপে বিলিয়ে দিল সে। শান্ত গম্ভীর কেকে আচমকায় কিছুটা বেপরা হয়ে উঠল। অষ্টে সেই সুতির আলিঙ্গন এক মুহূর্তের জন্য শীতল হতে দিল না সে। তাই জিভের অগ্রভাগ সুইনের অষ্টের সীমানা ভেদ করে এক অস্থির অন্বেষণে লিপ্ত হলো। এক ছন্দময় সংঘাত আর স্তর্ণপণে খেলায় মেতে উঠল তার নিঃশ্বাস। এই সংযোগে ছিল না কোনো ধীরগতি, বরং ছিল এক তৃষ্ণাত্ম ব্যাকুলতা যা সুইনের সংযোগে ক্রমশ আচ্ছন্ন করে দিচ্ছিল। নিজের জন্মদিনে কেক খেতে না পারলেও আফসোসটা বোধহয় কিঞ্চিত মিটে গেল সেই জিভের স্পর্শে। সুইন যেন অষ্টের নিবিড়ন সিক্ততায় খুঁজে পেল পৃথিবীর সমস্ত মাধুর্য আর সে কাঙ্ক্ষিত জন্মদিনের কেক আর সেই স্বাদ। সুইন অনবরত শুষ্ক ঢোক গিলল। আঙুলের দীর্ঘ স্পষ্টে খামচে ধরল কেকের টি শার্টের বুকের বাপাসের অংশ। পা দুটো সহসা উঁচু করে নিজেকে সঁপে দিতে চাইল। কেকেও তার দীর্ঘ বন্ধনে এক প্রকার শূন্যে তুলে নিয়েছে। এদিকে সুইন যখন হৃদয়ের জ্ঞান হারিয়ে একেবারে বড় আবেশের তালে তাল মেলাতে চাইল, ঠিক তখন আবহাওয়া বদলে গেল। ঘড়ি কাটা গুনে গুনে ঠিক 7 মিনিট স্থায়ী হলো এক নিগ্র মুহূর্ত। কেকে আশঙ্কিকভাবে সুইনের নিগ্ন অধর দাঁত দিয়ে সজোরে কামড়ে ধরল। মায়া আর অবশ্যই দেওয়ালে ভেঙে সে যেন এক নিমিষে সবকিছু ছিন্নভিন্ন করে দিতে চাইল। তার সে অমানবিক ক্ষিপ্রতায় সুইন তীব্র যন্ত্রণায় কুঁকড়ে গেল। যন্ত্রণার ছাপ স্পষ্ট হলো তার মুখবয়ে। আর ঠিক সেই চরম মুহূর্তে কেকে তার সম্পূর্ণভাবে মুক্ত করে দিল সুইনকে। তারপর কয়েক পা পিছিয়ে দাঁড়ালো। সুইন কাঁপা কাঁপা হাতে নিজের ঠোঁটে স্পর্শ করতেই আঙুলের ডগায় রক্তে উষ্ণতা অনুভব করল। বিস্ময় ও হতভম্ব দৃষ্টিতে সামনে তাকাতেই দেখল কেকে অভ্যন্তর নির্লিপ্ত ভঙ্গিতে দাঁড়িয়ে। বা হাতে কবজি দিয়ে ঠোঁট থেকে রক্তের দাগটুকু মুছে নিয়ে সে একে তির্যক বাঁকা হাসি সুইনের দিকে বিদ্ধ করল। হ্যাপি বার্থডে মাই ব্লুবেরি। সুইন রাগে ক্ষিপ্ত হয়ে কিছু বলতে যাবে, তার আগে কেকে নিষ্পৃত কণ্ঠস্বর আবার বলে উঠল, আগেও বলেছিলাম, আই ওয়ান্ট টু ইট ইয়োর লিপস, নট জাস্ট কিস
দেইম। শুন রাগে আর যন্ত্রণায় দাঁতে দাঁত পিষে দাঁড়িয়ে রইল। কেকে নির্বিকার ভঙ্গিতে প্যান্টের পকেটে হাত গুছিয়ে যাওয়ার আগে শেষবারের মতো বলে গেল, এখন যেতে হবে। এটাকে গিফট ভেবে ভুল করিস না। তোর জন্য এই যে স্পেশাল একটা উপহার তোলা আছে। জাস্ট ওয়েট মাই সুইট লিটল হামস্টার। কেকে কক্ষ ত্যাগ করার পর নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। বারবার নিজের ক্ষতবিক্ষত ঠোঁটে জোড়া মুছতে মুছতে বিড়বিড় করে ক্ষিপ্ত স্বরে আওড়ালো, একদম ছিঁড়ে ফেলেছে জানোয়ারটা। রাত তখন 1টা ছাড়িয়ে 1:30টার কাছাকাছি। চারপাশে নিঝুম, কেবল অন্ধকারের ঘরের এক কোণে মোবাইলের স্ক্রিন থেকে বিচ্ছিরিত নীলচে আলোটা নাফিসার মুখে এসে পড়ছে। মেসেঞ্জার গ্রুপে তখন আড্ডার তুবল ছুড়ছে, হাসি হুল্লা যেন ডিজিটালের মাধ্যমে টালমাটাল। নাফিসা বিছানায় শুয়ে শুয়ে বালিশে মুখ গুজে হাসছে। শব্দহীন সেই হাসির মাঝে মাঝে দম দিয়ে উঠছে, যেন হাসতে হাসতে পেটে খিল ধরার উপক্রম। আজকে পুরো দিনটাই ছিল একটা পাগলাটে অভিযানের মতো। আর এই অভিযানে কেন্দ্রবিন্দু সেই গম্ভীর লোকটা তাল্লা রিপজি। তাল্লার সাথে নাফিসার দেখা হওয়ার অনেকটাই গল্পের উপন্যাসের মতোই কাকতালীয়। তবে আজকের ঘটনা ছিল একদম ছককষা। প্রথম দিনে সে অদ্ভুত সাক্ষাতের কথা নাফিসা যখন রসিয়ে রসিয়ে তার বান্ধবীদের বলেছিল, তখন তাল্লাকে নিয়ে হাসাহাসি অন্তর ছিল না। বান্ধবীরা তাকে চ্যালেঞ্জ হিসাবে দিয়েছিল, পরের বার দেখা হলে যেন তাল্লার পিলে চমকে দেওয়ার মতো কিছু একটা করে বসে। তখন সেসব নাফিসা মাথায় নিলেও আজ সকালে সে মোক্ষম সুযোগটা চলে এলো। নাফিসা একা ছিল না, সাথে ছিল তার চিরচেনা বান্ধবীর দল। দূর থেকে তাল্লাকে দেখেই যখন নাফিসা উত্তেজিত হয়ে বলে উঠল, আরে এটা তো সেই লোক। অমনি বান্ধবীরা তাকে ডিয়ার পালনের জন্য চেপে ধরল। এরপর যা ঘটল তা বোধহয় কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের কাজ করতে পারে না। বান্ধবীদের উস্কানিতে সেধে গিয়ে তাল্লার সাথে কথা বলার তো ছিলই, তার উপরে ক্যাফেতে নাস্তা করিয়ে বিল না মিটিয়ে সটকে পড়া। উল্টো সেই বিলে দায়ভার নির্লজ্জের মতো চাপিয়ে দেওয়া হলো বেচারা তাল্লার কাঁধে। গ্রুপের বান্ধবীদের মেসেজ এখন অবিরাম আসছে। একজন লিখছে, সোজা আঙ্কেল বলে সম্বোধন করলি, তোর কাণ্ড দেখে আমরা তো মেসেজ শেষে এক গাদা হাহা ইমোজি। নাফিসা হাসতে হাসতে একটু থামল। তার মনের গহীনে একটা সূক্ষ্ম ভাবনা উকি দিল, লোকটা আসলে মন্দ নয়। যতটা গম্ভীর ততটাই ধৈর্যশীল। অন্য কেউ হলে হয়তো মেজাজটা হারিয়ে অপমান করত, এমনকি চড়থাপ্পড় দিয়ে চলে যেতে পারত। কিন্তু তাল্লা অবাক হলেও নির্জীব গম্ভীর্য হারায়নি। নাফিসা ভাবল, আজকাল এই উড়নচণ্ডী কাণ্ডের পর লোকটা নিশ্চিত তার কখনো ছায়াও মারাতে চাইবে না। এসব ভাবনায় সে আবারও হাসতে লাগলো। নাফিসার স্বভাবগত দিক থেকে বেশ চঞ্চল প্রকৃতির, তবে নাফিসার এই চঞ্চলতার পেছনে এক দীর্ঘ বিষণ্ণায় অতীত আছে, যা সে সযত্নে ঢেকে রাখে তার হাসির আবরণে। এই পৃথিবীতে তার নিজের বলতে আছে কেবল মামা, মামি আর একটা ছোট মামাতো বোন। নাফিসা একদম শিশুকালে নিজের বাবা মাকে হারিয়ে ফেলেছে, এতিম হয়েছে। এইবার পুরো জীবনটা মানুষ হয়েছে তারই মামা মামির আশ্রয়ে। মামা তাকে প্রচণ্ড আদর করলেও সে ছোট্টবেলা থেকেই ভালোবাসত। লোকজনের মতো মামার এত আদর কারণ সে নাকি বাদর হয়েছে, কিন্তু বিষয়টা খানিকটা ভিন্ন। হ্যাঁ, মামার আদর সে পেয়েছে, কিন্তু বুঝ হবার পর থেকে আড়ালে অগোচরে মামির নানার কটু আচরণের পর থেকে সে বুঝেছে বাস্তবতা আসলে সম্পূর্ণ ভিন্ন। ছোটবেলায় এসব নিয়ে কষ্ট পেলে আড়ালে বালিশে ভেজাত নিজে চোখ দিয়ে। সময়ের সাথে সাথে সেই এই পরিবার থেকে নিজেকে যতটা সম্ভব গুটিয়ে নিয়েছে। সিদ্ধান্ত নিয়েছে পৃথিবীতে আর কারো ব্যবহার সে কখনোই কষ্ট পাবে না। প্রয়োজনে বাদর হয়ে গাছে ঝুলবে, কিন্তু এই একটা মাত্র জীবন কখনো কষ্টের ছিটে ফোঁটাও আসতে দেবে না। সে আর কাউকে তার কষ্টে দেওয়ার অধিকারও দেবে না। লোক তাকে বেয়াদব বলুক বা বাদর বলুক, তাতে তার কিছু আসে যায় না। সে বরং হাসি মুখে জীবনটা উড়িয়ে দিতে চায়। তারপর থেকে বোধহয় নাফিসা এমন। মামার অনুপস্থিতিতে মামি তার হাজারটা কটু কথা শোনালেও সে গায়ে মাখে না। বড় হয়েছে বিদায় এখন আর তেমন গায়ে হাত তুলতে পারে না। কিন্তু সেসব তার কিচ্ছু যায় আসে না। সারাদিন টই টই করে ভার্সিটিতে আর বান্ধবীদের নিয়ে ঘোরাঘুরি করে বেড়ায়। অনেক আগে থেকেই টিউশনি পড়ায় বিধায় নিজের খরচ নিজে চালাতে হয়, তেমন কোনো চিন্তা থাকে না এইগুলো নিয়ে। আবার বাড়িতে টাকার মাঝে মধ্যে মামি আর মামাতো বোন ঋতুকে দিলেও তারা খুশি হয়ে যায়। মোটামুটি এভাবেই চলছে তার জীবন। রাত 1:30 অবধি আড্ডা দেওয়ার পর নাফিসা ফোনটা রেখে শুয়ে পড়ল। বুঝ হারিয়ে গেল স্নিগ্ধ কল্পনায়।
তার এই কল্পনার জগৎ আরও বেশি চমৎকার। কোনো ঝামেলা নেই, কোনো ঝঞ্ঝাট নেই, পৃথিবীর সকল কোলাহল থেকে তার মুক্ত। নাফিসার কল্পনা করতে করতে ঘুমে আচ্ছন্ন হয়। ঘুমে আচ্ছন্ন তলে যাওয়ার ঠিক এক মুহূর্তে তার ঠোঁটের কোণে একই চিলতে হাসি ফুটে ওঠে। শেষ প্রহরে তার হাসিটা মিশ্রের ঠোঁট হতে অস্পষ্ট নিঃসৃত হলো 3টে শব্দ, আলুমোটা ভালো। শহরে কোলাহল চাপিয়ে জনমানহীন প্রান্তে অবস্থানে এক পরিত্যক্ত গোডাউন। মধ্যরাতে নিশক কালো অন্ধকারে নিমজ্জিত চারপাশ, কিন্তু সে নিস্তব্ধতা চাপিয়ে বিশাল গোডাউনের ভিতর থেকে ভেসে আসছে কিছু মানুষের চাপা গুঞ্জন আর গোংরানির শব্দ। গোডাউনের ছাউনি উচ্চ সিলিং থেকে 4টে দেহ বাদুড়ের মতো উল্টে হয়ে ঝুলছে। 3জনের পরনে ধুলোবালি মাখা সাদা পাঞ্জাবি, অন্যজনের পরনে সাদা চেক শার্ট ও প্যান্ট। মধ্যবয়স্ক এই মানুষটার চোখ মুখে জমাটবদ্ধ রক্তের দাগ আর তাজা আঘাতের চিহ্ন। তাদের মস্তিষ্ক এখনও ঘোর কাটিয়ে উঠতে পারেনি ঠিক কী হয়েছে, কিভাবে তার এই নরকূপে এসে পৌঁছাচ্ছে। তার কোনো স্মৃতি অবশিষ্ট নেই। উল্টো হয়ে ঝুলে থাকা যন্ত্রণার অসহ্য। মদ্যকার্ষণের টানে মাথার দিকে রক্ত হুহু করে নামছে। চোখের মনে দুটো যেন কোটর থেকে বের হয়ে আসতে চাইছে। শরীরের সমস্ত ভার এখন শুধু পায়ের শিকল বাঁধা বাঁধনটুকুর ওপর। সেই ভার সহ্য করতে না পেরে পেশিগুলো বিদ্রোহ করছে, মেরুদণ্ড ফেটে চিরে যাওয়ার উপক্রম। ভারী শরীর নিয়ে এই শূন্যে ঝুলে থাকা যেন এক অন্তহীন নরক যন্ত্রণা। এরই মধ্যে নিস্তব্ধতা চিরে একজন গোংরাতে গোংরাতে আর্তনাদ করে ওঠে, কেউ আছে? এটা কোন জায়গা? আমাদের এখানে কেন আনা হয়েছে? কোনো উত্তর নেই, কেবল গোডাউনের শূন্যতা সেই স্থাপিত প্রতিধ্বনি নিয়ে ফিরে এলো। মিনিটখানেক পর বিশাল লোহার দরজাটার কর্মর শব্দ খুলে গেল। অন্ধকারে বুক চিরে কেউ বা কারো পদধ্বনি শোনা গেল। সে পায়ের শব্দ ধীর, ছন্দময় এবং অত্যন্ত দীর্ঘ। প্রতিটা পদক্ষেপে যেন মৃত্যুর আগামবার্তা নিয়ে এসেছে। ঝুলে থাকা লোকগুলো আতঙ্কে কুঁকড়ে গেল। তাদের মধ্যে শার্ট পরা লোকটা কর্কশ স্বরে হুমকি দেওয়ার চেষ্টা করলো, কারা তোরা? জানিস আমরা কে? কী চাস আমাদের কাছে? এখনো সুযোগ দিচ্ছি, ছেড়ে দে, নয়তো একটাকেও জ্যান্ত রাখবো না। হাড়গোড় আস্তে থাকবে না কারো। তার সেই শূন্যগর্ভ হুমকির কেবল অন্ধকারে দেওয়ালে ধাক্কা খেল। কোনো সারা শব্দ মিলল না। কিছুক্ষণ 1 মিনিট নীরবতা। সেই নিস্তব্ধতা যেন লোকগুলো সংযম আর ভয়কে বহুগুণ বাড়িয়ে দিল। হঠাৎ পাঞ্জাবি পরা এক লোক কুচকানো বুড়ো আর কাঁপা কাঁপা গলায় বলে উঠল, কে তুমি? অন্ধকারে মিশে থাকা প্রথম ছেলেটির ঠোঁটের কোণে খেলে গেল পৈশাচিক তীর্য হাসি। কাঁপা গলায় প্রশ্ন করা, কে তুমি? বলা লোকটার তার বড্ড চেনা। এই নিকশ কালো অন্ধকারের মাঝেও লোকটিকে যে তাকে চিনে ফেলতে চাইছে। ভয়ঙ্কর শিকারী আর অসহায় শিকারের এই খেলাটাকে সে বেশ উপভোগ করল। সময় ব্যয় হচ্ছে। আগন্তুকের হাতে ব্ল্যাক ব্যান্ডের কালো ঘড়ির কাঁটায় সূক্ষ্ম টিকটিক আওয়াজ এই নিস্তব্ধতাকে আরও নিঃস্বভাবে চিরে ফেলছে। ঝুলে থাকা লোকগুলোর স্পন্দন সেই শব্দের সাথে পাল্লা দিয়ে বাড়ছে। ঠিক তখন আগন্তুক তার প্যান্টের পকেট থেকে একটি ব্ল্যাক ম্যাটেল লাইট বের করলো। সে সেটি জ্বালায় না, কেবল বুড়ো আঙুল দিয়ে বারবার সুইচ অন অফ করতে লাগলো। ধাতব সেই ক্লিক ক্লিক শব্দটা অন্ধকার এক অদ্ভুত ত্রাসে খেলার সৃষ্টি করলো। ঝুলে থাকা সেই ব্যক্তিটি এবার হুঙ্কার দিয়ে শেষবারের মতো আর্তনাদ করে উঠল, কে? কে তুমি? আগন্তুক আবারও নিঃশব্দে হাসল। তারপর বৃদ্ধ আঙ্গুলে চাপে লাইটটাকে জ্বালিয়ে দিয়ে নিজের মুখের সামনে ধরল। আগন্তুকের সে ক্ষুদ্র শিকারী কেবল একজন নয়, বরং 5টি হিংস্র শিকারীর ন্যায় কালো ছায়া দৃশ্যমান হলো। তারা সকলে এক সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। প্রত্যেকের পরনে মিশমিশে কালো পোশাক। সেই 4জন একদম মাঝে বারবার শীতল দীক্ষ চোখে প্রস্তবুকে অধিকারী সে আগন্তুক নির্লিপ্ত ভঙ্গিতে দাঁড়িয়ে, যার এক হাতে জ্বলন্ত লাইটার আর অন্য হাতে পকেটের ভেতরে গুজে রাখা। বাকি সবটাই রহস্যময় অন্ধকার। ঝুলে থাকা লোকটি অদ্ভুত অস্পষ্ট স্বরে বিস্ময় চূড়ান্ত পর্যায়ে গিয়ে আবারও জানতে চাইল, কে তুমি? বিস্তীর্ণ তির্যক হেসে নিজের সহজাত শীতল গুরুগম্ভীর ও রুক্ষ রক্ত হিম করা নিষ্পীড়িত কণ্ঠে আগন্তুক উত্তর দিল, ব্যাড ওলফ।